নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ওয়ার্স্ট পারফর্মিং ক্যাবিনেট সিন্স ইন্ডিপেন্ডেন্স তেমন বলে কটাক্ষ করলেন একজন প্রাক্তন আইএএস অফিসার এবং যিনি ভারতবর্ষের সবচেয়ে উচ্চ পদস্থ কিছু পদে ছিলেন এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদও ছিলেন। দেশের যে মোদী সরকার চলছে, মোদীর যে ক্যাবিনেট চলছে, সেই ক্যাবিনেটে প্রত্যেকে ওয়ার্স্ট পারফর্মিং মন্ত্রী বলে একদম নাম উল্লেখ করেন এবং অবশ্যই এই মুহূর্তে সেটাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে এবং অবশ্যই সরকার বিরোধিতা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকদের আমরা করতে দেখি যারা আইএএস পদে থেকেছেন, কিন্তু এইভাবে একদম কটাক্ষ, শার্প কটাক্ষ, সেটা খুব একটা দেখা যায় না। এই কটাক্ষ করেছেন জহর সরকার। আপনারা জানেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন। 2024 সালে হঠাৎ করেই তিনি ইস্তফা দিয়ে দেন, কিন্তু তার আগে তার যে পরিচয়টা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদে ভারত সরকারের হয়ে তিনি কাজ করেছেন। যেমন জিওআই তার সেক্রেটারি ছিলেন, প্রসার ভারতী তার সেক্রেটারি ছিলেন। আপনারা বোঝার চেষ্টা করুন, প্রসার ভারতীর আওতায় আসে দূরদর্শন এবং এআইআর যেটা, তো সেই প্রসার ভারতীর সেক্রেটারি পদে কাজ করেছেন। ইলেকশন কমিশন, সেখানে উচ্চ পদস্থ পদে কাজ করেছেন এবং উনি একজন আইএএস অফিসার যিনি বিভিন্ন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সামলেছেন। তো সেই জহর সরকার এই মুহূর্তে একদম কটাক্ষ করছেন মোদী সরকারকে এবং মোদী সরকারকে কটাক্ষ করে বলছেন মোদী সরকারের বর্তমানে যারা মন্ত্রী রয়েছেন এত ওয়ার্স্ট পারফর্মিং, এত খারাপ কাজ করা কোন ধরনের কোন ক্যাবিনেট ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী সময় তৈরি হয়নি। খুব গুরুত্বপূর্ণ কথা, তার কারণ তিনি নাম করছেন ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, হরদীপ পুরী, এস জয়শঙ্কর, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, এই এতজন মন্ত্রী তাদের নাম করে রীতিমতন বলছেন দিস ইজ দ্য ওয়ার্স্ট পারফর্মিং ক্যাবিনেট সিন্স ইন্ডিপেন্ডেন্স। কি বলছেন জহর সরকার, তার বক্তব্য শোনাবো এবং তার সঙ্গে বলবো এই সামগ্রিক প্রেক্ষাপটটা এতটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ জহর সরকার শুধুমাত্র বলেছেন যে এরা সবাই খারাপ পারফর্মার, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে এই মুহূর্তে জেলের মধ্যে রাখা উচিত, তাকে শুধুমাত্র স্যাক করে দেওয়া সেটুকুই তার পক্ষে যথেষ্ট নয়। তিনি যে কাজ করেছেন, তিনি যেভাবে সম্পূর্ণ এডুকেশন মিনিস্ট্রিটাকে চালিয়েছেন, তাতে তাকে জেলের পেছনে রাখা উচিত। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনাদেরকে জানাই জহর সরকার একদম নাম উল্লেখ করে বলেছেন ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার, তার পরবর্তীতে নির্মলা সীতারামন, তার পরবর্তীতে হরদীপ পুরী ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার। আপনারা জানেন এই মুহূর্তে পেট্রোলের সংকট চলছে সারা ভারতবর্ষ জুড়ে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনি একবারে গেলে একবারে তেল পাবেন না, সেরকম প্রেক্ষিত চলছে। কিন্তু সেই ক্ষেত্রে হরদীপ পুরী এখনো পর্যন্ত ইস্তফা দেননি। তার পরবর্তীতে এস জয়শঙ্কর, প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী গিরিরাজ সিং, তাকে নিয়েও কিন্তু বক্তব্য রেখেছেন এবং অশ্বিনী বৈষ্ণবকে নিয়েও সম্পূর্ণটা বলবো আপনাদের। এই মুহূর্তে জহর সরকার যেটা বলছেন একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি, ওয়ার্স্ট ক্যাবিনেট সিন্স ইন্ডিপেন্ডেন্স। এই কথাটা তিনি ফার্স্ট লিখছেন যে সবচেয়ে খারাপ ক্যাবিনেট, সবচেয়ে খারাপ মন্ত্রিসভা স্বাধীনতার পরবর্তী সময়। তারপর তার বক্তব্য, লেট দ্যাট সিঙ্ক ইন, ধর্মেন্দ্র প্রধান মাস্ট বি থ্রোন বিহাইন্ড বার্স, স্যাকিং ইজ জাস্ট নট এনাফ, কুড নট হ্যাভ এগ্রিড মোর অন দিস ওপিনিয়ন। অর্থাৎ সবাই যে এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে সেটাতে জহর সরকার যথেষ্ট সহমত পোষণ করছেন না। তিনি বলছেন শুধুমাত্র ইস্তফা নয়, বরঞ্চ তাকে একদম সরাসরি জেলের মধ্যে রাখা উচিত। এই যে বক্তব্যটা উঠে এসেছে সেখান থেকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষিত তৈরি হচ্ছে যে সত্যিই তো ধর্মেন্দ্র প্রধান নিজে বলেছেন সম্পূর্ণ দায় আমার, নিট পেপার যে লিক হলো তাতে দায় আমার। ইতিমধ্যে একের পর এক ছাত্রছাত্রী যারা রীতিমতন ভরসা নিয়ে পরীক্ষা দিয়েছিল, 22 লাখ ছাত্রছাত্রী, তাদের মধ্যে একাধিক ছাত্রছাত্রী সুইসাইড করেছে। কত বাড়িতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে, তারা অ্যাংজাইটিতে ভুগছেন। এই মুহূর্তে তারা পরবর্তীতে কিভাবে তাদের জীবনটাকে দেখবেন তারা বুঝতে পারছেন না, কারণ নিট পরীক্ষা যারা দেন ডাক্তারি পড়বেন বলে তাদের সম্পূর্ণ মাধ্যমিক পড়ার সময় থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা থাকে হচ্ছে এই নিট পরীক্ষাটাকে কেন্দ্র করে। সেটা এত চর্চা করার পর যখন ক্যান্সেল হয়ে যায় এবং সেটা পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য, তখন ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা অবশ্যই অবসাদগ্রস্ত হতে বাধ্য।
এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কেন ধর্মেন্দ্র প্রধান তার পদে বসে আছেন তা কেউ জানে না, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন জহর সরকার। তার পরবর্তীতে নির্মলা সীতারামনকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্মলা সীতারামনকে নিয়ে প্রশ্ন তো উঠবেই, তার কারণ ভারতবর্ষের টাকার দাম এই মুহূর্তে $1 সমান 95 টাকা পেরিয়ে গিয়েছে। কয়েকদিন আগে 97 ছিল, তৎকালীন সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যেটা 100 টাকা পেরিয়ে যেতে পারে সেরকম সম্ভাবনা দেখা দিয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কিচ্ছু বললেন না, এখনো পর্যন্ত সম্পূর্ণ চুপ করে রয়েছেন, কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাইনি, একটা প্রেস কনফারেন্স আমরা শুনতে পাইনি। কিন্তু সেই প্রেক্ষিতটা কেন তৈরি হবে? কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলবেন না যে কোন কোন পদ্ধতিতে ভারত ভাবনা চিন্তা করছে যে এই ক্রাইসিসটাকে এড়িয়ে যাওয়া যায়? অবশ্যই এই নিয়ে প্রশ্ন উঠছে এবং জহর সরকার সেই প্রশ্ন তুলছেন। তার পরবর্তীতে হরদীপ পুরী, আপনারা জানেন যে ইরান এই মুহূর্তে ভারতবর্ষকে তেল বিক্রি করতে চাইছে, কিন্তু ইরানের কাছ থেকে ভারতবর্ষ তেল কিনবে না, তারা জানিয়ে দিল। কিন্তু ইরান যে সস্তায় তেল বিক্রি করত সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ মিস করছে ভারতবর্ষ, এবং যার ফলস্বরূপ ভারতবর্ষে এই মুহূর্তে পেট্রোলের ডিজেলের ক্রাইসিস তৈরি হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে কি ঠিক বক্তব্য আমরা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তার কাছ থেকে শুনতে পাইনি। আমরা এস জয়শঙ্কর গত যে মোদী সরকার ছিল তার পরবর্তীতে আবার তাকে বিদেশ মন্ত্রী রাখা হলো, তিনি একজন প্রাক্তন আইএএস অফিসার। তো সেই জায়গাটা কেন তাকে রাখা হলো? তার বিদেশ মন্ত্রক সম্বন্ধে ঠিক কি ভাবনা চিন্তা? ট্যারিফ যে চাপানো হয়েছিল সেই সম্বন্ধে এস জয়শঙ্কর ঠিক কি করেছিলেন? এখন যে 18% ট্যারিফ চাপানো হয়েছে সেটা সম্বন্ধে বা তার কি বক্তব্য আমরা সত্যিই জানি না। এবং এস জয়শঙ্কর এমন একজন বিদেশ মন্ত্রী যাকে মোদী গভর্নমেন্ট পর পর কিন্তু বিদেশ মন্ত্রকের দায়িত্ব দিয়েছে এবং তাকে খুব ভালো বিদেশ মন্ত্রী হিসেবে কিন্তু অভিহিত করা হয়, বিভিন্ন সময় আমরা শুনতে পাই। তার পরবর্তীতে গিরিরাজ সিং, আপনারা হিন্দু মুসলিম নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য রাখা, সেই ক্ষেত্রে গিরিরাজ সিং এর বক্তব্য আমরা শুনতে পাই। এবং কয়েকদিন আগে যখন নরওয়েতে একজন জার্নালিস্ট তিনি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন, তখন গিরিরাজ সিং কি বলেছেন বলতো, ওখানে আসলে ইংলিশে প্রশ্ন করেছিল তাই নরেন্দ্র মোদী খুব ভালোভাবে উত্তর দিতে পারেননি, কিন্তু যদি হিন্দিতে প্রশ্ন করতো নরেন্দ্র মোদী উত্তর দিয়ে দিতেন। তো ভারতবর্ষে কি হিন্দি বলা জার্নালিস্টের অভাব রয়েছে? তো সেই ক্ষেত্রে কেন প্রেস কনফারেন্স করেননি নরেন্দ্র মোদী? 14 বছরে একটাও প্রেস কনফারেন্স যেখানে একদম জার্নালিস্ট প্রশ্ন করবে এবং তিনি উত্তর দেবেন, সেরকম প্রেস কনফারেন্স একটাও করেননি নরেন্দ্র মোদী। কেন? সেই প্রেক্ষিতটা তৈরি হলো কেন? এই প্রশ্ন তো উঠবেই এই মুহূর্তে। এবং তার সঙ্গে অবশ্যই অশ্বিনী বৈষ্ণব, তাকে একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং নরেন্দ্র মোদীর সবচেয়ে ব্লু আইড বয় এই মুহূর্তে ক্যাবিনেটে অশ্বিনী বৈষ্ণব। কিন্তু একটার পর একটা রেল দুর্ঘটনা আমাদের কিন্তু দেখতে হয়, তিনি রেলমন্ত্রী থাকার পরবর্তীতেও কিন্তু তাকে প্রশ্ন করারও কিন্তু কেউ নেই। যাই হোক, এই মুহূর্তে জহর সরকার যে কথাটা বলেছেন যে কোনো মতেই কিন্তু সম্পূর্ণ এই ক্যাবিনেট সেটাকে একটা কাজের ক্যাবিনেট বলা যায় না, বরঞ্চ ওয়ার্স্ট পারফর্মিং ক্যাবিনেট বলতে হবে। এবং তার সঙ্গে তিনি বলছেন এটা একটা জোকে পরিণত হয়েছে, জোক বলতে ব্যঙ্গতে পরিণত হয়েছে ভারতবর্ষের মন্ত্রিসভা, এবং তার সঙ্গে সম্পূর্ণ বিষয়টা নিয়ে মজা চলছে, এরা কেউ কাজ করে না। এবং যেটা সম্পূর্ণভাবে জহর সরকারের বক্তব্য, সেটাই তো এই মুহূর্তে সারা দেশ থেকে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে অন্তত ধর্মেন্দ্র প্রধান যার আমলে একটার পর একটা দুর্নীতি হচ্ছে, একটার পর একটা পেপার লিক হয়ে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে, সেই জায়গাটাতে তো অবশ্যই এই মুহূর্তে এডুকেশন মিনিস্টারের দায় বর্তায় বটে। এবং তিনি দায় যেখানে নিচ্ছেন তখনও তাকে কেন ক্যাবিনেট থেকে সরানো হচ্ছে না, এই প্রশ্নটা তুলছেন ভারতবর্ষের প্রাক্তন একজন আমলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদে চাকরি করা একজন আমলা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ বটে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।